আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে প্রি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং কোর্সের ভেক্টর চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করব। তো প্রথমে আমাদের এই কোর্সের যে টার্গেটটা সেটা নিয়ে একটু বলি। তো এটা হচ্ছে প্রি অ্যাডমিশন কোর্স, তার মানে অ্যাডমিশন পরীক্ষা প্রস্তুতি নেওয়ার আগে তুমি হচ্ছে গিয়ে এই প্রস্তুতিটা গ্রহণ করবা। তো এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো, অর্থাৎ যেখান থেকে আমাদের অ্যাডমিশন পরীক্ষায় প্রশ্নগুলো রিপিট আসে, অর্থাৎ অনেক বেশি পরিমাণে আসে, আমরা শুধুমাত্র সেই টপিকগুলোর থিওরি এবং সেই টপিকের কয়েকটা ম্যাথ নিয়ে আলোচনা করব। তো সেই সুবাদে আমাদের আজকের প্রথম টপিক হচ্ছে ভেক্টরের লম্ব, সমান্তরাল ও সমতলীয় একক ভেক্টর নির্ণয়। তো এই লম্ব, সমান্তরাল আর সমতলীয় একক ভেক্টরের মধ্যে আমাদের বেশ অনেকটা লম্বা বা অনেক ব্রড একটা টপিক কভার করে গেছে। তো আমরা এখানে ফার্স্টে দেখব যে লম্ব ভেক্টর, কোনো একটা ভেক্টর আর আরেকটা ভেক্টর যদি লম্ব হয় সেই ক্ষেত্রে কি হয়। তো যদি আমার দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয়, ধরলাম এটা হচ্ছে আমার একটা ভেক্টর এ আর একটা হচ্ছে আমার ভেক্টর বি, এই দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় সেক্ষেত্রে আমরা বলি যে এ ভেক্টর ডট বি ভেক্টর হচ্ছে 0। অর্থাৎ এই দুইটা ভেক্টরকে যদি আমরা ডট গুণ করি সেই ক্ষেত্রে আমার ভেক্টর দুইটার ডট গুণফল কি আসবে, 0 আসবে। কেননা দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। আর এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কি, এ বি কস থিটা। যদি থিটার মান 90 হয় তখন পুরো জিনিসটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাই আমরা বলি যে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় সেই ক্ষেত্রে আমাদের ডট গুণফল কি হয়, 0 হয়। ঠিক একইভাবে যদি আমরা সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল হয় যদি দুইটা ভেক্টর, সেই ক্ষেত্রে কি হয়, অর্থাৎ এই একটা ভেক্টর আর এই আরেকটা ভেক্টর, এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল, মানের সমান নাও হইতে পারে কিন্তু তাদের দিক একই, অর্থাৎ তারা সমান্তরাল। সেই ক্ষেত্রে আমরা বলি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর হচ্ছে কত, 0। কেননা এ ভেক্টর আর বি ভেক্টরকে ক্রস গুণ করলে মান আসে আমাদের এ বি সাইন থিটা এন হ্যাট, যেখানে এ বি সাইন থিটা হচ্ছে আমাদের এই এ ক্রস বি এর মান এবং এন হ্যাট হচ্ছে দুইটা ক্রস গুণ করলে যে নতুন ভেক্টরটা পাওয়া যায় সেই ভেক্টরের দিক। এই ভেক্টরটা এ এবং বি দুইজনের সাথেই লম্ব হয়, অর্থাৎ এটা যদি আমাদের এ ভেক্টর হয়, এটা যদি আমাদের বি ভেক্টর হয়, তাহলে তাদের ক্রস গুণ করলে আমাদের দিকটা হবে এদের সাথে লম্ব, অর্থাৎ এই বরাবর অথবা এই বরাবর, যে কোনো এক দিক বরাবর হবে। তো এখান থেকে আমরা বললাম যে এ ক্রস বি হচ্ছে 0, কেননা এরা সমান্তরাল হইলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হয়, 0 হয়। 0 হইলে আমাদের কি হয়, এদের থিটার মানটা 0 হয়ে যায়, সুতরাং ক্রস গুণফলটা কি হয়, 0 হয়। ওকে, এবারে আসো, যদি তিনটা ভেক্টর সমতলীয়, যে কোনো দুইটা ভেক্টর অবশ্যই কোনো না কোনো সমতলে অবস্থান করে, তবে তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করতেও পারে, নাও করতে পারে। তুমি চিন্তা করে দেখো যে তুমি যে কোনো দিকে, ধরো এখানে আমি একটা ভেক্টর রাখলাম আর একটা ভেক্টর ধরো হচ্ছে আমার কলম বরাবর এই দিকে, ঠিক আছে, এই দুইটা ভেক্টর দিয়ে আমি একটা সমতল চিন্তা করতে পারি, ঠিক আছে। কিন্তু যদি তিনটা ভেক্টর হয় সেই তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করতে পারে, নাও করতে পারে। যদি তারা একই সমতলে অবস্থান করে তখন আমরা বলি যে এ ডট বি ক্রস সি হচ্ছে 0। অর্থাৎ যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণফলের সাথে যদি তাদের আমরা ডট গুণফল করে দেই তাহলে তার মানটা কত আসে, 0 আসে। এটা হচ্ছে আমাদের ক্রস গুণফলের ক্ষেত্রে, মানে তিনটা ভেক্টর যদি সমতলীয় হয় সেই ক্ষেত্রে। এখান থেকে বের করার আরও একটা ওয়ে আছে সমতলীয় কিনা। ধরো এ ভেক্টর হচ্ছে আমাদের উপাংশে বিভাজন করা, অর্থাৎ এ এক্স আই হ্যাট প্লাস এ ওয়াই জে হ্যাট প্লাস এ জেড কে হ্যাট। সিমিলারলি বি ভেক্টর হচ্ছে বি এক্স আই হ্যাট প্লাস বি ওয়াই জে হ্যাট প্লাস বি জেড কে হ্যাট। আর সি ভেক্টরও হবে সি এক্স আই হ্যাট প্লাস সি ওয়াই জে হ্যাট প্লাস সি জেড কে হ্যাট। এমনটা যদি হয় তাহলে এই তিনটা ভেক্টর যদি সমতলীয় কিনা সেটা চেক করার জন্য আমরা জাস্ট সিম্পলি এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড এবং সি এক্স সি ওয়াই সি জেড এই নির্ণায়কটা লিখে তার ভ্যালু বের করব।
যদি এই ভ্যালুটার মান 0 আসে তাহলে এই তিনটা ভেক্টর সমতলীয়, যদি না আসে সেই ক্ষেত্রে এই তিনটা ভেক্টর সমতলীয় না। ওকে, তো এবারে আমরা যদি চিন্তা করি যে কোনো একটা ভেক্টরের লম্ব ভেক্টর যদি আমাদেরকে বের করতে বলে, বা সমান্তরাল ভেক্টর যদি বের করতে বলে, বা সমতলীয় কোনো একটা ভেক্টর যদি আমাদেরকে বের করতে বলে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি কি জিনিসপত্র দেওয়া থাকবে? তো ধরো আমাদেরকে কোনো একটা নির্দিষ্ট ভেক্টরের লম্ব ভেক্টর কখনো বের করতে বলবে না, একটা ভেক্টরের লম্ব ভেক্টর হয় অসংখ্য। তুমি চিন্তা করো, এইটা যদি হয় আমাদের একটা ভেক্টর, তার লম্ব ভেক্টর এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এরকম এই বরাবর যে কোনো ভেক্টরটাই কিন্তু একটা ভেক্টরের লম্ব ভেক্টর, অসংখ্য সেই ক্ষেত্রে। সিমিলারলি এই একটা ভেক্টরের সমান্তরাল ভেক্টর কখনো আমাদেরকে বের করতে দিবে না, তিনোটা এই ভেক্টরের সমান্তরাল সকল ভেক্টর কি অসংখ্য আছে, তাই না? তো ঠিক তেমনি আমাদের যদি কখনো লম্ব ভেক্টর বের করতে দেয়, সেটা অবশ্যই আমাদেরকে মিনিমাম দুইটা ভেক্টরের লম্ব ভেক্টর বের করতে দিবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? ধরো আমাদেরকে বলল যে এ ভেক্টর এবং বি ভেক্টর এই দুইটা ভেক্টরের সাথেই লম্ব এমন একটা ভেক্টর নির্ণয় করো। সেই ক্ষেত্রে আমরা জাস্ট এ ভেক্টর আর বি ভেক্টরকে ক্রস করে দিব। সেই ক্ষেত্রে এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের সাথে লম্ব এমন একটা ভেক্টর পাওয়া যাবে। কিন্তু আমাদেরকে যদি বলে যে এমন একটা একক ভেক্টর নির্ণয় করো, তখন কি করব? তখন জাস্ট সিম্পলি এইটাকে ইটা হ্যাট চিন্তা করে আমরা এইটাকে এই ক্রস গুণফলের মান দিয়ে ভাগ দিয়ে দিব, অর্থাৎ ক্রস গুণফলের একটা ভেক্টর পাবো, সেই ভেক্টরের মানটা বের করে আমরা এইখানে বসাই দিব, শেষ। ঠিক আছে? এরপরে যদি সমান্তরাল একক ভেক্টর বের করতে বলে, ধরলাম আমাদেরকে বললো যে এ ভেক্টর এবং বি ভেক্টর, এখন এই এ আর বি যদি সমান্তরাল না হয় তাহলে এর সমান্তরাল 3 নম্বর ভেক্টর পাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে পারে যে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, এ প্লাস বি এর সমান্তরালে তুমি একটা একক ভেক্টর নির্ণয় করো। তো সেই ক্ষেত্রে আমি এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করে দিব, যদি এক্স হ্যাট মানে এক্স আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট এগুলো দিয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের যোগ করে দিব, যোগ করে দিয়ে তার মান দিয়ে ভাগ করে দিব। সেই ক্ষেত্রে আমরা এদের যে যোগফল অর্থাৎ এদের লব্ধি যে ভেক্টর, সেই লব্ধি ভেক্টর বরাবর আমরা একটা সমান্তরাল একক ভেক্টর পেয়ে যাব। এরপরে যদি আমরা চিন্তা করি যে কোনো একটা ভেক্টরের সমতলীয় একক ভেক্টর নির্ণয় করো, ঠিক আছে, সেই ক্ষেত্রেও সেম প্রসেস। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে একটু চেঞ্জটা আসে কি, যে আমরা এ ভেক্টর প্লাস কে বি ভেক্টর চিন্তা করি। ঠিক আছে? অর্থাৎ এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, তার সমতলীয় একক ভেক্টর, সেই সমতলীয় একক ভেক্টরের ক্ষেত্রে আমরা বি এর সাথে একটা কে গুণ করে দেই। সেই ক্ষেত্রে এই কে এর ভ্যালুটা যা ইচ্ছা তাই হইতে পারে, যাই হোক না কেন, কে এর ভ্যালু যাই হোক না কেন, আমাদের এই ভেক্টরটা কিন্তু বি ভেক্টরের সমান্তরালই হবে। যেহেতু এই ভেক্টরটা আমাদের বি ভেক্টরের সমান্তরাল, সেই হেতু আমাদের এই ভেক্টরটা যোগ করা, এটার সাথে এটা যোগ করলে যে নতুন ভেক্টরটা হবে, সেই ভেক্টরের মান দিয়ে যদি আমরা ভাগ করে দেই, সেই ক্ষেত্রে আমরা কি পাবো? আমাদের এই ভেক্টর বরাবর একটা একক ভেক্টর পেয়ে যাব। যদি আমাদেরকে তৃতীয় কোনো শর্ত না দেওয়া থাকে যেখান থেকে আমরা এই কে এর মানটা বের করব, সেক্ষেত্রে আমরা ধরে নিব কে ইকুয়াল টু 1, অথবা তুমি চাইলে কে এর মান যা ইচ্ছা বসায় দিতে পারো, যাই হোক না কেন সেটা আমাদের সেম জিনিসই হবে। তবে আমাদের সুবিধার জন্য আমরা ধরে নিব কে ইকুয়াল টু 1, তারপরে সেখান থেকে আমরা এই ভেক্টরের সমতলীয় একটা একক ভেক্টর বের করে ফেলতে পারবো। কেননা দুইটা ভেক্টর যেখানেই থাকুক না কেন তাদের লব্ধি কিন্তু সেই একই সমতলেই অবস্থান করে। তো যাই হোক, এখন আমাদের যে কাজ, আমরা হচ্ছে গিয়ে এখান থেকে দুই একটা ম্যাথ করব এই সমস্ত থিওরি ফলো করে এমন। তো চলো আমরা ম্যাথগুলো একটু দেখে নিই। এই ম্যাথ দুইটা দেখো, প্রথম ম্যাথটা বুয়েটের, পরেরটা চুয়েটের। বলছে আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট এবং আই হ্যাট মাইনাস জে হ্যাট মাইনাস কে হ্যাট এর সমতলীয় এবং এ ভেক্টরের উপর লম্ব এমন একটা একক ভেক্টর আমাদের নির্ণয় করতে হবে। তো ফার্স্টে আমাদেরকে বলছে এমন একটা ভেক্টর নির্ণয় করতে হবে যেটা হচ্ছে ওদের সমতলীয়। তো আমি ধরে নিলাম সেই ভেক্টরটা হচ্ছে আমাদের আর ভেক্টর। তো আর ভেক্টরের ক্ষেত্রে আমরা কি বলছিলাম মনে করে দেখো, যে আর ভেক্টর কোনো একটা ভেক্টর যদি কোনো একটা ভেক্টরের সমতলীয় হয়, তাহলে আমরা ধরে নেই এ প্লাস কে বি। ওকে, যেখানে কে হচ্ছে একটা ধ্রুবক। যেহেতু এখানে আমার 3 নাম্বার একটা শর্ত আছে, যে শর্তটা বলছে যে এই ভেক্টরটা এ ভেক্টরের উপর লম্ব, সুতরাং আমাদের কে এর ভ্যালুটা বের করে নিতে হবে।
তো আর ভেক্টর এ প্লাস কে বি যদি হয় তাহলে এর মান বসালে হয় কত আই হ্যাট প্লাস জে হ্যাট প্লাস কে হ্যাট প্লাস মানে কে না দিয়ে অন্য একটা ধ্রুবক দিই, ধরলাম হচ্ছে গিয়ে পি দিলাম, প্লাস পি আই হ্যাট মাইনাস পি জে হ্যাট মাইনাস পি কে হ্যাট। এরপরে যদি আই হ্যাট জে হ্যাট কে হ্যাট একত্রে করে দিই তাহলে 1 প্লাস পি আই হ্যাট প্লাস 1 মাইনাস পি জে হ্যাট প্লাস 1 মাইনাস পি কে হ্যাট। এটা হচ্ছে আমাদের সেই ভেক্টরটা যেটা কি বলে, যেটা বলে যে আমাদের এই ভেক্টরটা সমতলীয়, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টরের সমতলীয়। এখন বলছে, লেখাটা বাঁকা হয়ে গেছে সরি, বলছে যে এ ভেক্টরের উপর লম্ব একক ভেক্টর আমাদেরকে নির্ণয় করতে হবে, অর্থাৎ এই ভেক্টরটাই এ ভেক্টরের উপর লম্ব, অর্থাৎ আর ভেক্টর ডট এ ভেক্টর হচ্ছে 0। যেহেতু এ ভেক্টরের উপর লম্ব সুতরাং আর ভেক্টর আর এ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রিজ। তাহলে এখন এইখান থেকে আমরা যদি করি তাহলে আর ভেক্টর কত, আর ভেক্টর হচ্ছে আই হ্যাট প্লাস জে হ্যাট প্লাস কে হ্যাট ডট এ ভেক্টর হচ্ছে কত 1 প্লাস পি আই হ্যাট প্লাস 1 মাইনাস পি জে হ্যাট প্লাস 1 মাইনাস পি কে হ্যাট। ওকে, এই পুরা জিনিসটা কত হবে 0 হবে। তো এখান থেকে যদি এটা গুণ করে দেই, কারণ ডট গুণের ক্ষেত্রে কি করতে হয় আই হ্যাট গুণ জে হ্যাট গুণ আর কে হ্যাট গুণ, তাহলে আই হ্যাট গুণ করলে হয় 1 প্লাস পি, তারপরে জে হ্যাটের সাথে জে হ্যাট গুণ করলে হয় 1 মাইনাস পি প্লাস কে হ্যাটের সাথে কে হ্যাট গুণ করলে হয় 1 মাইনাস পি ইকুয়াল টু কত 0। তো এখান থেকে দেখো আমাদের এই মাইনাস পি এই প্লাস পি কাটাকাটি যায়, থাকে কি শুধু মাইনাস পি আর 1 প্লাস 1 প্লাস 1 হয় 3। তাহলে এইখান থেকে আমরা ডাইরেক্ট বলতে পারি যে পি এর ভ্যালু হচ্ছে 3। ব্যাস, তুমি যদি এখন এইখানে পি এর ভ্যালুটা বসায় দাও তাহলে আমাদের আর ভেক্টর কত আসে, তাহলে আমাদের আর ভেক্টর আসে এই যে এখানে যদি বসায় দাও তাহলে 1 প্লাস 3 আই হ্যাট হচ্ছে 4 আই হ্যাট 1 মাইনাস পি জে হ্যাট মানে হচ্ছে মাইনাস 2 জে হ্যাট মাইনাস 2 কে হ্যাট। এটা হচ্ছে আমাদের সেই নির্ণেয় ভেক্টর যেটা একই সাথে এ এবং বি এর সমতলীয় এবং এ ভেক্টরের উপর লম্ব। এরপরে চুয়েটের প্রশ্নটা দেখো, বলছে এর মান কত হলে 2 আই হ্যাট প্লাস জে হ্যাট মাইনাস কে হ্যাট 3 আই হ্যাট মাইনাস 2 জে হ্যাট প্লাস 4 কে হ্যাট আর আই হ্যাট মাইনাস 3 জে হ্যাট প্লাস এ কে হ্যাট সমতলীয় হবে। তো এখান থেকে আমরা চাইলে এ ভেক্টর ডট বি ক্রস সি ভেক্টর করতে পারি অথবা একটানে একটা নির্ণায়ক বের করে করতে পারি। তো নির্ণায়ক যদি বের করি তাহলে হয় কত আমার 2 1 মাইনাস 1 তারপর 3 মাইনাস 2 4 এবং 1 মাইনাস 3 এ। এই নির্ণায়কের মানটা কত হবে 0 হবে যদি তারা কি হয় সমতলীয় হয়। তাহলে এইখান থেকে যদি আমরা এখন বের করি তাহলে 2 ইন্টু এটা বাদ মাইনাস 2a মাইনাসে মাইনাসে প্লাস 12, ওকে, তারপরে মাইনাস 1 এটা বাদ তাহলে 3a মাইনাস 4, তারপরে আবার মাইনাস 1 মাইনাস 9 মাইনাসে মাইনাসে প্লাস 2 ইকুয়াল টু 0। আমরা নিশ্চয়ই জানি যে কীভাবে একটা নির্ণায়কের মান বের করতে হয়। তো এখান থেকে আমরা যদি এখন হিসাব করি মাইনাস 4a প্লাস 24 মাইনাস 3a প্লাস 4 প্লাস 9 মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 4a মাইনাস 3a আসে আমার হচ্ছে মাইনাস 7a, 24 প্লাস 4 28, 28 প্লাস 9 হচ্ছে 37, 37 মাইনাস 2 হচ্ছে 35, তাহলে প্লাস 35 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমার এর ভ্যালু আসে 7a ইকুয়াল টু 35, তাহলে 5 7 35, সো এর ভ্যালু হচ্ছে 5। ব্যাস, এর ভ্যালু যদি 5 হয় শুধুমাত্র তখনই আমাদের এই তিনটা ভেক্টর কি হবে সমতলীয় হবে। এবারে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের কিছু সূত্র দেখব।
তো ভেক্টরের মধ্যে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে শুধুমাত্র দুই ধরনের সূত্রই আসে, একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় আর একটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে একটা ত্রিভুজের এ আর বি এই বাহু দুটা যদি দেওয়া থাকে, অর্থাৎ যে কোনো একটা বাহু বা দুইটা বাহু যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমাদের হাফ এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান। এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে। আর যদি আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া থাকে, সামান্তরিকের দুইটা বাহু দেওয়া থাকে, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, সেই ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান, আর কিছু না। তো এই যে সিম্পল সূত্র থেকে আমাদের কিছু ম্যাথ আসে ভর্তি পরীক্ষায়। তো প্রথম ভর্তি পরীক্ষার যে প্রশ্নটা সেটা হচ্ছে আমাদের বুয়েটের প্রশ্ন। সেখানে বলছে যে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তো স্থানাঙ্কগুলো কীরকম? এ বিন্দু দেওয়া আছে 1 2 3, বি বিন্দু দেওয়া আছে 2 3 1, আর সি বিন্দু দেওয়া আছে 3 1 2। তো এই তিনটা বিন্দু থেকে আমাদের ভেক্টরের মাধ্যমে বলা আছে, স্পেসিফিক্যালি বলা আছে যে ভেক্টরের মাধ্যমে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে আমরা ভেক্টর ছাড়াও অন্য কোনো পদ্ধতিতে অ্যাপ্লাই করতেও পারবো না। তো খেয়াল করো, আমি ধরলাম যে এই তিনটা ত্রিভুজের তিন বাহু বা তিন শীর্ষ, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে আমার সি বিন্দু। তো এখন আমাদের মূল বিন্দু নিয়ে একটু কথাবার্তা আছে। তো মনে করি এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে ও এ, এটা হচ্ছে ও বি, আর এটা হচ্ছে আমাদের ও সি। তো এই যে তিনটা শীর্ষ আমাদের দেওয়া আছে, প্রথম শীর্ষটার সাথে যদি আই হ্যাট, দ্বিতীয় স্থানাঙ্কের সাথে যদি জে হ্যাট, আর তৃতীয় স্থানাঙ্কের সাথে যদি আমরা কে হ্যাট বসায় দিই, তাহলে আমরা ও এ ভেক্টর, ও সি ভেক্টর আর ও বি ভেক্টর পেয়ে যাব। তাহলে আমাদের ও এ ভেক্টর কি হবে? ও এ ভেক্টর হবে আমাদের আই হ্যাট প্লাস 2j হ্যাট প্লাস 3k হ্যাট। সিমিলারলি ওবি ভেক্টর কি হবে? ওবি ভেক্টর হবে 2i হ্যাট প্লাস 3j হ্যাট প্লাস k হ্যাট। আর ও সি হ্যাট কি হবে? ও সি হ্যাট হবে 3i হ্যাট প্লাস j হ্যাট প্লাস 2k হ্যাট। ওকে, তো এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমাদেরকে বের করতে হয়, আমাদেরকে অবশ্যই সন্নিহিত দুইটা ভেক্টরের মান জানতে হবে। অর্থাৎ আমাদেরকে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা জানতে হবে। তো ধরলাম এটা হচ্ছে কি আমাদের বি বিন্দু, তাই না? তো আমাদেরকে বি এ ভেক্টর জানতে হবে, বি এ ভেক্টর জানতে হবে, আর কি বি সি ভেক্টর জানতে হবে। তো বি এ ভেক্টর কি? তো বি এ ভেক্টর হচ্ছে ও এ ভেক্টর মাইনাস ও বি ভেক্টর, বিসি ভেক্টর হচ্ছে ও সি ভেক্টর মাইনাস ও বি ভেক্টর। নিশ্চয়ই ভেক্টরের সিম্পল ত্রিভুজ সূত্র সেইখান থেকে তোমরা কিন্তু এগুলো জানো, তাই এগুলোর বিস্তারিত আমি আর গেলাম না। তো এখান থেকে বি এ ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টর মাইনাস ও বি ভেক্টর যদি হয়, তাহলে ও এ থেকে ও বি মাইনাস করবো, তাহলে আই হ্যাট মাইনাস 2i হ্যাট হচ্ছে মাইনাস আই হ্যাট, 2j হ্যাট মাইনাস 3j হ্যাট হচ্ছে মাইনাস জে হ্যাট, আর 3k হ্যাট মাইনাস কে হ্যাট হচ্ছে প্লাস 2k হ্যাট। সিমিলারলি ওসি থেকে যদি ওবি মাইনাস করি, তাহলে কি হয় আমার আই হ্যাট, তারপরে জে হ্যাট থেকে যদি 3j হ্যাট মাইনাস করি, তাহলে মাইনাস 2j হ্যাট, আর 2k হ্যাট থেকে যদি কে হ্যাট মাইনাস করি, তাহলে হয় প্লাস কে হ্যাট। ব্যাস, আমরা বি এ ভেক্টর পেয়ে গেছি, বিসি ভেক্টর পেয়ে গেছি। এখন যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে বের করতে হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ বি এ ক্রস বিসি। ক্রস গুণ কেমনে করে তোমরা জানো, সবাই জানো খুব ভালো মতো, যে আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট, তারপরে বি এ কত? -1 -1 2, আর বিসি এর ক্ষেত্রে 1 -2 1। ব্যাস, এই সিম্পল নির্ণায়কটার মান বের করে ফেললে আমাদের কি চলে আসবে? এই ভেক্টরটার মান চলে আসবে, অর্থাৎ ভেক্টর ত্রিভুজের ক্ষেত্রফলটা চলে আসবে। এখানে আসার পরে তাকে আবার কি করতে হবে? মান বের করে নিতে হবে। তো এখান থেকে যদি আমরা মান বের করি, তাহলে আমাদের কি আসে? আমাদের আসে মাইনাস 3i হ্যাট মাইনাস 3j হ্যাট মাইনাস 3k হ্যাট।
ঠিক আছে, অথবা 3i হ্যাট 3j হ্যাট 3k হ্যাট, অথবা 3 মানে প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাসের ইন্টারচেঞ্জ ঘটবে। কখন কিভাবে ঘটবে, আমরা যদি এখানে বি এ হ্যাট বিসি হ্যাট না নিয়ে এ বি আর বিসি নিতাম, অথবা বিসি আর সি এ নিতাম, অথবা এসি আর বিসি নিতাম, মানে বিভিন্ন সিরিয়ালে নিলে আমাদের জাস্ট এখানে মানগুলার কি আসতো, মান মানে প্লাস মাইনাসের চেঞ্জ আসতো, কিন্তু আই হ্যাট জে হ্যাট কে হ্যাটের সাথে যে সহগটা অর্থাৎ 3 অথবা -3 সব ক্ষেত্রে এমনটাই আসবে। হয়তোবা তোমাদের যে কোশ্চেন ব্যাংক করবা সেই কোশ্চেন ব্যাংকে দেখবা যে এরকম আসে নাই, এখানে হয়তোবা +3 আসছে, অথবা এইখানেও +3 আসতে পারে, ঠিক আছে, এরকম বিভিন্ন রকম আসতে পারে। হ্যাঁ, তো এখানে আসবে কি +-3i হ্যাট +-3j হ্যাট +-3k হ্যাট, বাট সেইটা আমাদের ফলাফলে ম্যাটার করে না, কেননা আমাদেরকে কি করতে হবে, এইটার মান বের করতে হবে। আর এটার মান আমরা কিভাবে বের করি, √3² + 3² + 3² প্লাস যাই থাকুক মাইনাস যাই থাকুক আমাদের আলটিমেটলি এটাই চলে আসবে। তাহলে 3 নং 27 বা হচ্ছে 3√3, এই 3√3 হচ্ছে গিয়ে আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল। দুঃখিত, যেহেতু সামনে একটা হাফ আছে আমি হাফটা দিতে ভুলে গেছি, তো এখানে হবে কি 3√3/2। তো এই 3√3/2 হচ্ছে গিয়ে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল। পরের টপিকে চলো আমরা মধ্যবর্তী কোণ নির্ণয় করা শিখব। তো মধ্যবর্তী কোণ নির্ণয় বলতে আমরা বুঝি যে দুইটা ভেক্টর যদি আমাদের থাকে, তো সেই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো সাধারণত এই ক্ষেত্রে আমাদের ভেক্টরগুলা আয়ত একক ভেক্টরে প্রকাশ করা থাকে, অর্থাৎ আই হ্যাট জে হ্যাট কে হ্যাট দিয়ে প্রকাশ করা থাকে, সেখান থেকে আমাদের মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে হয়। তো ধরলাম আমাদের এ ভেক্টর যা বি ভেক্টরটা, তো সেই ক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর হচ্ছে এ এক্স বিএক্স প্লাস এ ওয়াই বিওয়াই প্লাস এ জেড বিজেড, যখন আমাদের আয়ত একক ভেক্টর পদ্ধতিতে আমাদের ভেক্টর দুটা দেওয়া থাকে। আর যদি সেরকম না দিয়ে যদি আমাদের ভেক্টরের মান আর তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর বলি যে এ বি কস থিটা, তাই না? তো এ বি কস থিটা যদি হয় সেই ক্ষেত্রে এ হচ্ছে কি, এ হচ্ছে √ax² প্লাস ay² প্লাস az², ঠিক তেমনি বি হচ্ছে কত, √bx² প্লাস by² প্লাস bz²। তো এইখান থেকে দেখো যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি কস থিটা যদি আমাদের হয়, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি না যে কস থিটা ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি। এইখান থেকে আমরা থিটার ভ্যালুটা খুব সহজেই বের করতে পারি, যে এখানে থিটা হচ্ছে কি আমার এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, ঠিক আছে। তো এইভাবে একভাবে আমাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলতে পারে। আরও এক ধরনের প্রশ্ন আসে, সেটা হচ্ছে অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে বা অক্ষের সাথে কত কোণ তৈরি করে। তো আমি ধরলাম যে এটা হচ্ছে আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, ঠিক আছে। এই বরাবর হচ্ছে এক্স, এই বরাবর হচ্ছে ওয়াই, আর এই বরাবর হচ্ছে আমার জেড অক্ষ। তো আমার একটা ভেক্টর আছে এই বরাবর, ঠিক আছে, এটাকে আমি ধরলাম পি ভেক্টর। তো এই পি ভেক্টরটা এক্স অক্ষের সাথে থিটা এক্স তৈরি করে, ওয়াই অক্ষের সাথে থিটা ওয়াই তৈরি করে, এবং জেড অক্ষের সাথে থিটা জেড তৈরি করে। তো আমাদেরকে এই জাস্ট পি ভেক্টর থেকে, অর্থাৎ এই পি ভেক্টরটা থেকে থিটা এক্স, থিটা ওয়াই আর থিটা জেড নির্ণয় করতে হবে। তো এই জিনিসটা ফেয়ারলি সিম্পল, মানে এটা অ্যাকচুয়ালি এইখান থেকেই আসে, জিনিসটা কঠিন কিছু না। তুমি ব্যাপারটা চিন্তা করো যে আমরা যদি শুধু এক্স অক্ষ চিন্তা করি, এটা হচ্ছে আমার এক্স অক্ষ আর এইটা হচ্ছে আমার পি ভেক্টর, ঠিক আছে। তো যদি আমি এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর জানি, তো সেই ভেক্টরের সাথে পি ভেক্টরের ডট গুণ করে দিয়ে এই সূত্রটা ফলো করলেই কিন্তু হয়ে যায়, তাই না? তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, থিটা এক্স। এখন এক্স অক্ষ বরাবর যে কোনো একটা ভেক্টর যদি নেই, তাহলে সেই সব ভেক্টরটা কেমন হয়, শুধু আই হ্যাট অথবা আই হ্যাটের সাথে যে কোনো কিছু গুণ। তো আমাদের সুবিধার জন্য আমরা কি করব, আই হ্যাট নিয়ে নিব। তো সেইখান থেকে আমরা যদি পি ভেক্টর ডট আই হ্যাট করি, সেটা হবে কি পি ডট 1 কস থিটা এক্স। তাহলে পি ভেক্টর ডট আই ভেক্টর মানে কি, শুধু পি এক্স, তাই না? তাহলে পি এক্স ইজ ইকুয়াল টু পি কস থিটা এক্স। তাহলে কস থিটা এক্স আমাদের কি আসে, পি এক্স বাই পি। সিমিলারলি
কস থিটা ওয়াই আসে পি ওয়াই বাই পি, আর কস থিটা জেড আসে পি জেড বাই পি, যেখানে পি এক্স হচ্ছে এই পি ভেক্টরের এক্স উপাংশ, অর্থাৎ আই হ্যাট জে হ্যাট কে হ্যাটের মধ্যে আই হ্যাটের সাথে যা থাকে সেটা হচ্ছে আমাদের পি এক্স, জে হ্যাটের সাথে যা থাকে সেটা হচ্ছে আমাদের পি ওয়াই, আর কে হ্যাটের সাথে যা থাকে সেটা হচ্ছে কি আমাদের পি জেড। আর পি কীভাবে বের করে? রুট ওভার পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার। তো এবারে এই থিওরি রিলেটেড আমরা দুইটা ম্যাথ দেখব। তো প্রথমেই আমাদের যে ম্যাথটা, এই ম্যাথটায় দেখাইতে হবে যে আই হ্যাট জে হ্যাট কে হ্যাট ভেক্টরটা তিনটা অক্ষের সাথেই সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ থিটা এক্স, থিটা ওয়াই এবং থিটা জেড তিনোটাই ইকুয়াল। তো তাহলে থিটা এক্স কত? তো আমি জানি যে থিটা এক্স ইজ ইকুয়াল টু কজ ইনভার্স আর এক্স বাই আর, থিটা ওয়াই হচ্ছে কস ইনভার্স আর ওয়াই বাই আর, থিটা জেড হচ্ছে কস ইনভার্স আর জেড বাই আর। ওকে, তো এই যে ভেক্টরটা দেওয়া আছে এটাকে যদি আমি আর ভেক্টর ধরি, যেটা হচ্ছে কি আই হ্যাট প্লাস জে হ্যাট প্লাস কে হ্যাট, তাহলে আর এর ভ্যালু আসে আমাদের রুট ওভার ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান হচ্ছে রুট ওভার 3। আর আর এক্স কত? আর এক্স এর মান হচ্ছে 1, আর ওয়াই এর মান হচ্ছে 1, আর জেড এর মান হচ্ছে 1। তো তুমি যদি এখানে আর এক্স, আর ওয়াই আর আর জেড এর মানগুলো বসায় দাও, দেখবা যে আমাদের থিটা এক্স এর মান আসবে কস ইনভার্স 1/√3, থিটা ওয়াইও আসবে কস ইনভার্স 1/√3, থিটা জেড এর মানও আসবে কস ইনভার্স 1/√3। এখানে ক্যালকুলেটরে বসাই দিলে আমাদের যেই ভ্যালুটাই আসুক না কেন আলটিমেটলি কি হবে? এটাই সেম হবে। ওকে, এরপরে পরের প্রশ্নটা দেখো। এই প্রশ্নটা ছিল বুটেক্সের, এটা হচ্ছে বুয়েটের। তো বুয়েটের প্রশ্নটা বলছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এই তিনটা ভেক্টর যোগ করলে শূন্য ভেক্টর হয়, অর্থাৎ নাল ভেক্টর হয়। এবং এর মান হচ্ছে 3, অর্থাৎ এই ভেক্টরের মান হচ্ছে 3, এটার মান হচ্ছে 5, আর সি এর মান হচ্ছে 7। তাহলে এই এ ভেক্টর আর বি ভেক্টর এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? তো এইটা করার জন্য আমাদের যে ট্রেডিশনাল নিয়ম আমরা শিখছি সেটা ফলো করব না, এখানে একটু ট্রিক অ্যাপ্লাই করতে হবে। তো ট্রিকটা কীরকম? যে দেওয়া আছে এইটা, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু কী আসবে? মাইনাস সি ভেক্টর। এখন দুই সাইডে যদি আমি স্কোয়ার করে দেই, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস সি ভেক্টর হোল স্কোয়ার। এই হোল স্কোয়ার মানে হচ্ছে ডট গুণ করে দেওয়া, আর কিছু না। তো ডট গুণের ক্ষেত্রে আমাদের কি আসে? এ ভেক্টর মডুলাস অফ এ ভেক্টর হোল স্কোয়ার প্লাস মডুলাস অফ বি ভেক্টর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি ইন্টু কস থিটা, যেখানে থিটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ, আর এখানে স্কোয়ার করলে হয় মডুলাস অফ সি স্কোয়ার। এখন জাস্ট সিম্পল ম্যাথমেটিক্স, এর মান কত? 3, তাহলে 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 5 কস থিটা ইজ ইকুয়াল টু 7 স্কোয়ার। তাহলে আমার এখানে কত আসে? 9 প্লাস 25 প্লাস 30 কস থিটা ইকুয়াল টু কত? 49। তাহলে এখানে 25, এখানে কত? 36 যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমার হয় কত? 30 কস থিটা, 49 মাইনাস 9 হচ্ছে 40 থেকে 25 বাদ দিলে আমার থাকে হচ্ছে 15। ওকে, তাহলে আমাদের কস থিটার ভ্যালু কত আসে? কস থিটা আসে হাফ, তাহলে থিটার ভ্যালু আসে 60 ডিগ্রি। ব্যাস, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। এর পরের টপিকে আসো। পরের টপিকটা হচ্ছে আমাদের অভিক্ষেপ আর অংশ রিলেটেড। তো মাথা রাখবা যে অভিক্ষেপ হচ্ছে আমাদের স্কেলার রাশি আর অংশক হচ্ছে ভেক্টর রাশি। তো আমাদেরকে যদি অংশক বের করতে বলে তাহলে আমরা কিন্তু অবশ্যই একটা অংশক বের করব, একটা ভেক্টর বের করব। আর যদি অভিক্ষেপ বের করতে বলে আমরা অবশ্যই একটা স্কেলার রাশি বের করব, অর্থাৎ সেই অংশকের মান বের করব। তো এবারে আসো যে আমাদের যদি অংশক নির্ণয় করতে বলে বা অভিক্ষেপ নির্ণয় করতে পারে, তো দুই ধরনের অভিক্ষেপ আমাদের নির্ণয় করতে বলতে পারে।
এক হচ্ছে যে ধরলাম এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তো এই এ ভেক্টর বরাবর যদি আমাদেরকে বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে বি ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে বি কস থিটা। ঠিক আছে, অর্থাৎ এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে বি কস থিটা, যাকে আমরা চাইলে লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ। ওকে, সিমিলারলি বি ভেক্টর বরাবর আমাদের এ ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে এ কস থিটা, যেটাকে আমরা বলতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই বি। ওকে, তো যদি আমাদের এখন অংশক বের করতে বলে অর্থাৎ ভেক্টরটা, তো এটা কোন বরাবর? এটা হচ্ছে এ ভেক্টর বরাবর। সো এই জিনিসটার ভেক্টরের দিকটা হবে কি? এ ভেক্টরের দিকে, অর্থাৎ এটার সাথে গুণ হবে কি? এ হ্যাট। ওকে, তো সিমিলারলি কি? এ হ্যাট। তো এ হ্যাটকে কি লেখা যায়? এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ইন্টু হচ্ছে এ ভেক্টর ডিভাইডেড বাই এ, তাই না? যেখানে এ ভেক্টর বাই এ হচ্ছে কি আমার এ ভেক্টর বরাবর একক ভেক্টর। সিমিলারলি এই ক্ষেত্রে কি আসবে? এখানে আমার গুণ হবে বি ভেক্টর, এটার সাথে গুণ হবে বি হ্যাট। সো এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই বি ইন্টু বি ভেক্টর ডট বি ভেক্টর বাই বি। গেল আমাদের অংশকের বেলায়। তো এখানে যে অংশকটা, এই অংশকের লম্ব দিকে যদি আমাদের অংশক বের করতে বলে, অর্থাৎ আমাদেরকে জিজ্ঞাসা করলো যে এ ভেক্টরের লম্ব দিকে অংশক নির্ণয় করো। তো এটা যদি আমি এ ভেক্টর বরাবর যে অংশকটা, সেটাকে আমি চিন্তা করতে পারি যে আমাদের ধরলাম এ ভেক্টরের দিকে এ এর দিকে বি এর অংশক। ঠিক আছে, তো এখানে আমি চিন্তা করব যে যখনই লম্ব ব্যাপার স্যাপার চলে আসবে, আমি ধরবো এটা হচ্ছে এক্স অক্ষ আর তার লম্ব দিকে হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ওকে, তো এর দিকে বি এর অংশক হচ্ছে কি আমাদের এ এক্স ভেক্টর। ঠিক আছে, তাহলে এ এর লম্ব দিকে বি এর অংশক হবে, সরি এটা বি এর যেহেতু অংশক, সো এটা হবে বি এক্স, তাহলে এটা হবে কি বি ওয়াই হ্যাট। ঠিক আছে, তো এখন একটা জিনিস খেয়াল করো যে আমরা জানি যে বি ভেক্টর হচ্ছে কি বি এক্স ভেক্টর প্লাস বি ওয়াই ভেক্টর, তাই না? কেননা এই বরাবর যদি আমাদের অংশকটা আমরা চিন্তা করি, তাহলে কোনো একটা ভেক্টর তাকে যদি আমরা দুইটা উপাংশে ভাগ করি, উপাংশে ভাগ করা মানে কি? এটা যদি আমাদের পি ভেক্টর হয়, এটা হবে পি এক্স, এটা হবে কি পি ওয়াই, পি ভেক্টর পি ওয়াই ভেক্টর পি এক্স ভেক্টর। তাহলে এখান থেকে পি ভেক্টরটা অলওয়েজ তাদের অংশকের যোগফলের সমান হয়, অবশ্যই ভেক্টর যোগফল। তো সেখান থেকে আমরা বলতে পারি যে বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি বি এক্স ভেক্টর প্লাস বি ওয়াই ভেক্টর। তাহলে আমাদের বি ওয়াই ভেক্টরটা কি হবে? যেটা হচ্ছে কি আমাদের অংশকটা, অর্থাৎ বি ওয়াই ভেক্টর হবে বি ভেক্টর মাইনাস বি এক্স ভেক্টর। ঠিক আছে, আর এখান থেকে বি এক্স ভেক্টরটা আমরা কি পাইছি? এই যে বি এক্স হচ্ছে গিয়ে আমাদের বি কস এ হ্যাট, আর এটা হচ্ছে কি আমাদের এ এ ভেক্টর, তাহলে এটা হচ্ছে কি এ এক্স ভেক্টর। ওকে, তাহলে এখান থেকে আমরা বি এক্স ভেক্টর কি পাইছি? আমরা এখানে কি ছিল? এটা হচ্ছে বি এর উপাংশ, এ বরাবর বি এর উপাংশ বা বি এর হচ্ছে অংশক। তো এখান থেকে আমরা বলতে পারি যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ ইন্টু এ ভেক্টর বাই এ। অবশ্যই এখান থেকে বি ভেক্টর থেকে এ ভেক্টরটা মাইনাস করে দিলে, এটাও একটা ভেক্টর এটাও একটা ভেক্টর, মাইনাস করে দিলে আমরা যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটা হবে কি এ এর লম্ব দিকে বি এর অংশক বা উপাংশ। ওকে, তো এবার এই রিলেটেড কিছু দুইটা ম্যাথ আমাদের করা প্রয়োজন। তো এখন আমরা সেই ম্যাথটা করব। বুয়েটের এই প্রশ্নটা দেখো, বলছে যে বি ভেক্টর এর লম্ব দিকে এ ভেক্টরের অংশক ডাব্লিউ নির্ণয় করতে হবে এবং এ এর উপরে ডাব্লিউ এর অভিক্ষেপ নির্ণয় করতে হবে।
তো এখন এই জিনিসটা আমরা কিভাবে করব খেয়াল করো। তো ফার্স্টে বি এর লম্ব দিকে এ এর অংশ, অর্থাৎ আমাদের কার অংশক বের করতে হবে? এ এর অংশক বের করতে হবে। তাহলে এ এর অংশক এটাকে আমি বলবো এ এক্স, ঠিক আছে? তাহলে এ এক্স ভেক্টর, এটাকে আমরা বলছিলাম যে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই বি ইন্টু আমাদের কোন বরাবর? বি এর লম্ব দিকে, তাই না? তো বি এর লম্ব দিকে সেহেতু আমাদের ডিরেকশনটা কোন দিকে হবে? ডিরেকশনটা হবে বি বরাবর। তো আমরা কিন্তু এখন এখানে বি এর লম্ব দিকে বের করতেছি না, আমরা বের করতেছি কি? বি এর দিক বরাবর। বি এর দিক থেকে আমরা বি এর লম্ব দিকটা বের করে নিব। তাহলে বি এর দিক বরাবর সেহেতু এখানে কি হবে? বি ভেক্টর ডিভাইডেড বাই বি। ওকে, তো এখন এখান থেকে আমরা ফার্স্টে এ ডট বি বের করে নিই। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর আমার কত আসে? 2 ইন্টু -1 আসে -2, তারপরে -4 ইন্টু -1 আসে +4, আর 3 ইন্টু 1 আসে +3। তাহলে 4 আর 3 7, 7 থেকে 2 মাইনাস গেলে হয় 5। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টরের ভ্যালু হচ্ছে আমার 5। এরপরে বি এর মান বের করি। বি এর মান আসে √2² + 4² + 3², 2² + 4² + 3²। ওকে, তাহলে এখানে আসে আমার 25 + 4 হচ্ছে গিয়ে 29, সো √29। ওকে, এরপরে আমাদের কি লাগবে? এর মানটাও বের করে রাখি। তাহলে এর মান কত? √3, যেহেতু 1 + 1 + 1। ব্যাস, আমাদের মোটামুটি সব কিছু রেডি। এখন আমরা তাহলে এ এক্স ভেক্টরটা যদি বের করতে চাই, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর আসে আমাদের 5 ডিভাইডেড বাই বি এর মান আসে √29 ইন্টু বি ভেক্টর কত? 2i hat - 4j hat প্লাস 3k hat ডিভাইডেড বাই √29। সো আমরা বলতে পারি 5/29 ইন্টু 2i hat - 4j hat প্লাস 3k hat। এটা হচ্ছে কি আমাদের বি ভেক্টর মানে বি এর দিকে এ ভেক্টরের অংশক। তা আমাদের লাগবে কি? বি এর লম্ব দিকে। তো আমরা কি জানি যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে এ ওয়াই ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস এ এক্স ভেক্টর। তো এ ভেক্টর কত? এ ভেক্টর হচ্ছে আমাদের -i hat - j hat প্লাস k hat, এরপরে -10/29 i hat প্লাস 20/29 j hat মাইনাস 15/29 k hat। এখান থেকে ক্যালকুলেশন করলে -39/29 i hat, তারপর -9/29 j hat আর প্লাস 14/29 k hat। এটা দিয়ে আমাদের প্রথম পার্টের ম্যাথটা হয়ে গেল, যেখানে আমাদের জিজ্ঞাসা করছিল যে আমাদের এত এর লম্ব দিকে এত এর অংশক নির্ণয় করতে হবে, যেটাকে আমরা কি বলছি? ডাব্লিউ। ওকে, এটাই কিন্তু আমাদের ডাব্লিউ ভেক্টর। তো এখন পরবর্তী পার্টে জিজ্ঞাসা করছে এ এর উপরে ডাব্লিউ এর অভিক্ষেপ নির্ণয় করো। তাহলে কার অভিক্ষেপ? অভিক্ষেপ হচ্ছে ডাব্লিউ এর। তো আমি ধরলাম ডাব্লিউ আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি মনে করি থিটা, তাহলে ডাব্লিউ কস থিটা আমাকে বের করতে বলছে। তো এখান থেকে আমি বলতে পারি যে ডাব্লিউ ভেক্টর ডট এ ভেক্টর ডিভাইডেড বাই এ, এইটা আমার কাছে চাইছে, ব্যাস আর কিছু না। তাহলে ডাব্লিউ ভেক্টর ডট এ ভেক্টর, তাহলে ডাব্লিউ ভেক্টর ইন্টু এ ভেক্টর, তাহলে কত আসে আমার? ডাব্লিউ ডট এ, তাহলে ডাব্লিউর ফার্স্টে আছে -39/29, তার সাথে আছে -1, তাহলে আসবে 39/29। এরপরে আসে -9/29, তারপরে আছে -1, তাহলে +9/29।
29। এরপরে আমাদের 14/29 প্লাস 1, তাহলে প্লাস 14/29। তাহলে আমার এখানে কত আসে? 39 প্লাস 9 হচ্ছে 48, 48 প্লাস 4 হচ্ছে 52, 62। তাহলে 62/29। এটাকে আমাদের ডিভাইড করতে হবে কত? 62/29 ডিভাইডেড বাই √3। ব্যাস, তাহলে 62 ডিভাইডেড বাই √29 √3। আমার এখানে ক্যালকুলেশনে সামান্য ভুল হতে পারে, এটা যেন আমাকে ক্ষমা করে দিও। হয়েছে কিনা আমি জানি না, তোমরা চেক করে নিও নিজেরা যে ঠিক আছে কিনা ক্যালকুলেশন। যদি থাকে তো ভালো, না থাকে নিজেরা ঠিক করে নিবা। আর এখান থেকে যাই ভ্যালু আসে না কেন এখানে বসাই দিলে আমাদের আনসারটা চলে আসবে। ক্লিয়ার? এর পরের টপিক হচ্ছে আমাদের বৃষ্টি ছাতার অঙ্ক বা বৃষ্টি গাড়ির অঙ্ক, যেটাকে মেনলি আমরা আপেক্ষিক বেগের অঙ্ক হিসেবেই চিনি। তো এই ধরনের ক্ষেত্রে বা এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদের এক্সট্রা কোনো থিওরি নাই। তো যেহেতু এক্সট্রা কোনো থিওরি নাই, তো আমরা ম্যাথ করতে করতে এর থিওরি সম্পর্কে অবগত হব। মনে রাখবা, আপেক্ষিক বেগের একটাই মাত্র সূত্র, সেই সূত্রটা হচ্ছে ভি অফ এ বি ইজ ইকুয়াল টু ভি অফ এ মাইনাস ভি অফ বি। যত কঠিন আপেক্ষিক বেগের সূত্র আসুক না কেন, এই একটা সূত্র দিয়ে আমাদের আপেক্ষিক বেগের সকল অঙ্ক করা যায়। এটা দিয়ে বোঝায় যে ভি অফ এ অর্থাৎ এ এর বেগ কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। ভি অফ এ উইথ রেসপেক্ট টু বি ইজ ইকুয়াল টু ভি অফ এ মাইনাস ভি অফ বি। এই একটা সূত্র অবশ্যই ভেক্টর ফর্মে, খেয়াল রাখো, অবশ্যই ভেক্টর ফর্মে। এই একটা সূত্র দিয়ে আমাদের যে কোনো আপেক্ষিক বেগের অঙ্ক করা যায়। তো আমরা এই আপেক্ষিক বেগের সূত্র থেকে এই ম্যাথগুলো এখন করব। তো প্রথমেই বুয়েটের অঙ্ক, উপরেরটা। তো বুয়েটে বলছে যে 30 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে এবং 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তর থেকে দক্ষিণে বাতাস বইতেছে। তাহলে ছাতা কোন দিকে ধরতে হবে? তো আমাদের বৃষ্টি পড়তেছে খাড়া নিচের দিকে, আর উত্তর থেকে দক্ষিণে বাতাস বইতেছে, অর্থাৎ এই দিকে আমাদের বাতাস বইতেছে। তো এই দিকে হচ্ছে আমাদের ভি অফ রেইন, আর এই দিকে হচ্ছে কি আমাদের ভি অফ ডাব্লিউ। ঠিক আছে? তো ভি অফ রেইন আর ভি অফ ডাব্লিউ, যেহেতু বৃষ্টি পড়তেছে এই দিকে আর বাতাস এই দিকে যাচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে আমাদের বৃষ্টিটা এই দিকে বাঁকায় যাবে। তো আমাদেরকে ছাতা ধরতে হবে এই লব্ধি বৃষ্টির বেগের সাথে একই অ্যাঙ্গেলে। ঠিক আছে? তো আমাদের লব্ধি বৃষ্টির বেগটা হবে কোন দিকে? এই দিকে। তো আমাদেরকে অবশ্যই এই অ্যাঙ্গেলটায় ধরতে হবে। ওকে, তো এখানে যদি আমরা ধরতে চাই, এই থিটা অ্যাঙ্গেলটা আমাদেরকে বের করতে হবে। তো থিটা অ্যাঙ্গেল যদি বের করতে চাই, তাহলে আমি যদি এটাকে এইদিকে শিফট করে নিয়ে আসি, দেখো, তাহলে সিম্পলি ট্যান থিটা, যেখানে থিটা কার সাথে নিচ্ছি আমরা? উলম্বের সাথে নিচ্ছি। উলম্বের সাথে ট্যান থিটা হচ্ছে ভি ডাব্লিউ বাই ভি আর, যেখানে ভি ডাব্লিউ কত আমার? ভি ডাব্লিউ হচ্ছে 30 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু কি? ট্যান থিটা। তাহলে থিটা হবে কত? ট্যান ইনভার্স 3। এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের যে ভ্যালুটা আসবে, আমাদেরকে অবশ্যই উলম্বের সাথে সেই বেগে, সেই অ্যাঙ্গেলে আমাকে ছাতাটা ধরতে হবে। ওকে, ভি ডাব্লিউ হচ্ছে বাতাসের বেগ, তাহলে এখানে আসবে 10, এখানে আসবে 30, সো ট্যান ইনভার্স 1/3। তো আমাদের উলম্বের সাথে সেই অ্যাঙ্গেলে বৃষ্টির বেগের দিকে, অর্থাৎ বৃষ্টির লব্ধি যেদিকে, সেই দিকে আমাদেরকে ছাতাটা ধরতে হবে। জাস্ট ট্যান ইনভার্স ভি ডাব্লিউ বাই ভি আর। এরপরে ম্যাথটা দেখো, এই ম্যাথটা হচ্ছে রুয়েটের অঙ্ক, এবং এই ম্যাথটা বৃষ্টির অঙ্ক, মানে বৃষ্টি গাড়ির অঙ্কের মধ্যে অন্যতম সবচেয়ে কঠিন একটা অঙ্কের মধ্যে পড়ে। তো এই ম্যাথটা অনেকভাবে অনেক জায়গায় করানো হয়েছে, তো আমি আজকে চেষ্টা করব সবচেয়ে সহজভাবে তোমাদের এই ম্যাথটা করে দেওয়ার। তো বলছে 10 কিলোমিটার বেগে বৃষ্টি পড়তেছে। তো 10 কিলোমিটার বেগে বৃষ্টি পড়তেছে কোন দিকে? সোজা নিচের দিকে। আর 60 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব হতে পশ্চিমে বাতাস বইতেছে। তো এই দিকে আমাদের বাতাস বইতেছে 60 কিলোমিটার পার আওয়ারে। তো আমাদের একটা গাড়ির গতিবেগ নির্ণয় করতে হবে যেন উভয় কাচ ভেজে, আবার শুধু সামনের কাচ ভেজে। তো এই জিনিসটা খেয়াল করো যে আমাদের একটা গাড়ির কখন দুইটা কাচই ভিজবে? যখন বৃষ্টিটা একদম খাড়া নিচের দিকে পড়বে গাড়ির সাপেক্ষে।
তো গাড়ির সাপেক্ষে যখন খাড়া নিচের দিকে পড়বে শুধুমাত্র তখনই আমার সামনের কাজ পিছনের কাজ দুইটাই ভিজবে। আর কখন শুধু সামনের কাজ ভিজবে? যখন বৃষ্টিটা আমাদের সামান্য কীভাবে পড়বে, বাঁকাভাবে পড়বে, তাই না? যখন শুধু সামান্য বাঁকাভাবে পড়তেছে, খেয়াল করো আমাদের বৃষ্টিটা এই বৃষ্টির কাজটাকে পার করে চলে যাচ্ছে, যার জন্য বৃষ্টির কাজটা কি ভিজতেছে না, কিন্তু এই বৃষ্টিটা সামনেরটা এসে আঘাত করতেছে, যার জন্য শুধু সামনের কাজটা ভিজতেছে। তো এইটুকু কনসেপ্ট যদি আমরা বুঝি, এখন দেখো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব। এই ম্যাথটা সলভ করার জন্য আমরা এটাকে আয়ত্ত একক ভেক্টরে ডিনোট করে নিব। তো খেয়াল করো যে বৃষ্টি নিচের দিকে পড়তেছে, তো নিচের দিকে আমরা কি জানি, -i হ্যাট, তো এবং তার মান কত 10, তাহলে আমি এটাকে ধরবো -10 i হ্যাট। ওকে, আর বাতাস বইতেছে কোন দিকে, 60 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে, পূর্ব থেকে পশ্চিম দিকে অর্থাৎ এই দিকে। তো এইটিকে আমরা বলতে পারি -60 j হ্যাট, সরি এটা হচ্ছে -60 i হ্যাট, এটা হচ্ছে -10 j হ্যাট, যেহেতু সেটা y অক্ষের নিচের দিকে j -j আর বাম দিকে আর x অক্ষের বাম দিকে কি -i। তো এখন আমাদেরকে গাড়ির গতিবেগ নির্ণয় করতে হবে। তো গাড়ির গতিবেগটা কোন দিকে, এই দিকেই, ঠিক আছে? তো ভিসি, তো যেহেতু গাড়ির গতিবেগটাও আমাদের x অক্ষের নেগেটিভ দিকে, তো আমি ধরে নিব যে ভিসি ভেক্টর, যেটাকে আমি বলি কি গাড়ির ভেক্টর মানে গাড়ির বেগ, এটাকে আমি ধরলাম ভি অফ উইন্ড অর্থাৎ বাতাসের বেগ, আর এটাকে আমি ধরলাম ভি অফ রেইন অর্থাৎ বৃষ্টির বেগ। তাহলে ভিসি কি হবে, ভিসি হবে আমাদের কে আই হ্যাট, যেহেতু সে এক্স অক্ষ বরাবর চলাচল করতেছে, এইটা আমি ধরে নিলাম। তো এখন খেয়াল করো, মনে করলাম গাড়িটা নাই, গাড়ির বেগটা আমাদের নাই, তাহলে আমাদের বৃষ্টিটা কোন দিকে পড়বে? বৃষ্টিটা অবশ্যই আমার এই দিকে পড়বে, তাই না? কেননা আমাদের বাতাস বইতেছে, বাতাসটা কি করবে, বৃষ্টিটাকে এই দিকে সরাই নিয়ে আসবে। তো এইটাকে আমি ধরলাম হচ্ছে ভি অফ আর। ওকে, বৃষ্টির লব্ধি বেগ, যেখানে ভি অফ আর হচ্ছে ক্যাপিটাল আর, যেখানে বৃষ্টির লব্ধির বেগ সেটা হচ্ছে কি ভি অফ স্মল আর প্লাস ভি অফ উইন্ড, অর্থাৎ বৃষ্টির বেগ প্লাস বাতাসের বেগ মিলে আমার বৃষ্টির লব্ধি বেগ তৈরি করে। তো এখন খেয়াল করো যে আমাদের বৃষ্টিটা গাড়ির সাপেক্ষে কি পড়তে হবে, একদম লম্বভাবে পড়তে হবে। তার মানে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা অবশ্যই কি হইতে হবে, লম্ব হইতে হবে। তো আমাদের এখানে কি করব আমরা, ভি অফ আর সি অর্থাৎ বৃষ্টির বেগ গাড়ির সাপেক্ষে এইটা বের করব। তাহলে ভি অফ আর সি কী হবে, ভি অফ আর মাইনাস ভি অফ সি, ঠিক আছে? তো ভি অফ আর কি হচ্ছে, ভি অফ আর হচ্ছে আমার ভি অফ স্মল আর প্লাস ভি অফ ডাব্লিউ মাইনাস ভি অফ সি। এখন আমরা যদি এখানে ভি আর ভি ডাব্লিউ আর ভি সি এর মানগুলো বসাই, তো সেই ক্ষেত্রে কি হয় দেখো, ভি স্মল আর এর ভ্যালু হচ্ছে আমাদের -10 জে হ্যাট, -10 জে হ্যাট প্লাস ভি ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে -60 আই হ্যাট, আর ভিসি এর ভ্যালু হচ্ছে, ভিসি এর ভ্যালু আমরা ধরছিলাম কি কে আই হ্যাট, এই যে কে আই হ্যাট। সো এখানে বসাই দিব -কে আই হ্যাট। ওকে, তো এখন আমরা আই হ্যাটগুলো একসাথে আর জে হ্যাটগুলো একসাথে যদি করি, তাহলে আমার কি আসে দেখো, -কে -60 আই হ্যাট -10 জে হ্যাট। এটা হচ্ছে কি আমার গাড়ির বেগের সাথে বৃষ্টির লব্ধি বেগের আপেক্ষিক বেগ, অর্থাৎ ভি অফ ক্যাপিটাল আর উইথ রেসপেক্ট টু সি। তো এখন আমার প্রশ্নে আছে যে উভয় কাজ ভেজে, তো উভয় কাজ কখন ভেজে, উভয় কাজ ভেজে আমি যখন বলছি যে আমার গাড়ির সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগটা কি একদম খাড়া নিচের দিকে পড়তেছে, অর্থাৎ গাড়ির বেগের সাথে আমার বৃষ্টির লব্ধি বেগটা অর্থাৎ বৃষ্টির আপেক্ষিক বেগটা কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। সো আমরা কি এটা বলতে পারি না যে ভি অফ সি ডট ভি অফ আর সি ইজ ইকুয়াল টু 0? কেননা গাড়ির বেগের সাথে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ কি করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তো দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তখন তাদের ডট গুণফল কি হয়, 0 হয়। তো ভিসি আমরা কি পাইছিলাম, ভিসি পাইছিলাম আমরা
কে আই হ্যাট ইন্টু ভি অফ আর সি কত মাইনাস কে মাইনাস 60 আই হ্যাট মাইনাস 10 জে হ্যাট ইকুয়াল টু কত 0। তো এখন কে আই হ্যাটগুলো শুধু থাকবে আর জে হ্যাটটা চলে যাবে, কেননা এইখানে কি আমার জে হ্যাট নাই। সো আমার থাকে কি কে ইন্টু মাইনাস কে মাইনাস 60 ইকুয়াল টু 0, অথবা আমি যদি এখন এই পাশে কেটাকে পাঠাই দিই, যেহেতু কে নট ইকুয়াল টু 0, সো আমার চলে আসে মাইনাস কে মাইনাস 60 ইকুয়াল টু 0, অথবা এখান থেকে আমি পাবো মাইনাস 60। তো কে এর ভ্যালু যদি মাইনাস 60 হয় তাহলে আমাদের গাড়ির ভ্যালু কত আসবে, ভিসি ভেক্টর আসবে মাইনাস 60 আই হ্যাট। অর্থাৎ গাড়িটাকে অবশ্যই এই দিকে চলতে হবে, অর্থাৎ বাতাসের বেগের সমবেগে চলতে হবে। তো বাতাসের যেদিক চলতেছে সেই দিকেই, বাতাসের যেই বেগ সেই দিকেই চলতে হবে, কেননা আমাদের গাড়িটাকে এমনভাবে চলতে হবে যেন বাতাসের জন্য আমাদের বৃষ্টি যেদিকে পড়তেছে সেই দিকটাকে সে ক্যান্সেল করে দেয়। যেহেতু সুতরাং গাড়ির বেগটা হবে আমাদের বৃষ্টির লব্ধি বেগের আনুভূমিক উপাংশের সমান। এই ক্ষেত্রে কি সেটা হচ্ছে বাতাসের বেগের সমান। তো এখন আমাদের গাড়িটা যদি এই 60 বেগের চাইতে, অর্থাৎ 60 কিলোমিটার পার আওয়ার বেগের চেয়ে বেশি বেগে যায়, সেই ক্ষেত্রে শুধু সামনের কাজ ভিজবে, ওকে। আর যদি আমাদের এর থেকে কম যায় সেই ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের শুধুমাত্র পিছনের কাজ ভিজবে, অর্থাৎ উল্টা দিকে গেলে আমাদের পিছনের কাজটা ভিজবে। তো এইভাবে করে আমরা এই ম্যাথটা সলভ করব। আমার কাছে মনে হয় যে এই পদ্ধতিতে এই ম্যাথটা সলভ করা সবচেয়ে সহজ। আমাদের লাস্ট টপিক হচ্ছে নদী নৌকার অঙ্ক বা নদী সাঁতারের অঙ্ক। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের যে থিওরিটা, সেই থিওরিটা একটু সামান্য খেয়াল করো। মনে করো যে আমাদের একটা নদী আছে, ঠিক আছে। তো এই নদীতে অবশ্যই কিছু স্রোত থাকে। তো আমি ধরে নেই স্রোতটা এইদিকে এবং তার বেগ হচ্ছে ভি। এখন স্রোত যদি না থাকে সেই ক্ষেত্রে কোনো নৌকা বা কোনো একটা সাঁতারু যদি আমাদের নদীটা পার হইতে চায় তাহলে সে যেই দিক বরাবর রওনা করবে ঠিক সেই দিক বরাবরই যেতে পারবে। তো সাধারণ ক্ষেত্রে আমরা ধরে নিই যে এই লোকটা বা সাঁতারুটা কি করে, আমাদের একদম সোজাসুজি রওনা করে এবং সোজাসুজি গিয়ে পৌঁছায় যদি স্রোত না থাকে। এখন স্রোত যদি থাকে এবং সে যদি এই বরাবরই রওনা করে সেই ক্ষেত্রে স্রোতের জন্য তার বেগটা চেঞ্জ হয়ে সে এই বরাবর যাওয়া শুরু করবে, কেননা সে একই দিকে যেমন এই দিকে যাচ্ছে স্রোতটাকে ঠেলে নিয়ে ওই দিকে নিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই বরাবর বেগটা হচ্ছে আমাদের সাঁতারুর বেগ প্লাস স্রোতের বেগ, এটা হচ্ছে আমি ডাব্লিউ ভেক্টর ধরলাম, ওকে। তো এখন এই সাঁতারু যদি একই পথে আমাদের রওনা করতে চায়, যেটাকে আমরা বলি সর্বনিম্ন পথে, তো সর্বনিম্ন পথে যদি আমাদের রওনা করতে চায় সেই ক্ষেত্রে তাকে অবশ্যই এই বরাবর রওনা করতে হবে, যাতে স্রোতের বেগটা ক্যান্সেল আউট হয়ে সে সোজা বরাবর যেতে পারবে। তো সে যদি আলফা কোণে রওনা করে, তো মনে রাখবা অলওয়েজ যে আলফা কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স ভি বাই ইউ, ওকে, মাইনাস ভি বাই ইউ। এখন এই সূত্রটা কিভাবে আসছে খেয়াল করো, লব্ধি বেগটা একদম খাড়া সোজাসুজি বরাবর, তার মানে আমাদের এই বরাবর অর্থাৎ প্রত্যেকটা বেগের আনুভূমিক কোনো উপাংশ নাই, অর্থাৎ এই বরাবর যে কোনো উপাংশ নাই যার জন্য সে ডান দিকে বা বাম দিকে যাচ্ছে। তো আমাদের লব্ধি আনুভূমিক উপাংশ হচ্ছে 0। তো এখানে আমার সাঁতারুর বেগ আছে ইউ, স্রোতের বেগ আছে ভি এবং রেফারেন্স লাইন হচ্ছে আমাদের স্রোতের সাথে। তো আমাদের মোট আনুভূমিক উপাংশ কত, ইউ কজ আলফা প্লাস ভি, এবং যেহেতু সে খাড়া উপরের দিকে যাচ্ছে সেহেতু তার ডানে বামে কোনো উপাংশ নাই, যার জন্য ইউ কজ আলফা প্লাস ভি ইকুয়াল টু 0। এইখান থেকে আমরা ক্যালকুলেট করে পাই যে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স ভি বাই মাইনাস ভি বাই ইউ, ওকে। তো এটা হচ্ছে কি আমাদের সে কত ডিগ্রি অ্যাঙ্গেল রওনা করলে সোজা উপরের দিকে যেতে পারবে, এটা হচ্ছে এক কথা। সেকেন্ড অফ অল আমাদের এই বরাবর যেতে কি পরিমাণ টাইম লাগবে। তো এই বরাবর যেহেতু যাচ্ছে তো আমাদেরকে মেইন টার্গেট হচ্ছে তার মোট বেগের, অর্থাৎ তার বেগ কি কি আছে, সাঁতারুর নিজস্ব বেগ আছে এবং স্রোতের বেগ আছে। তো এই স্রোতের বেগ আমাদের এই বরাবর কতটুকু কন্ট্রিবিউট করে সেটা কি আমাদের প্রত্যেকের উলম্ব উপাংশ।
তো ইউ সাইন আলফা প্লাস ভি সাইন 0, এটা হচ্ছে কি আমাদের এই বরাবর মোট বেগ। এইটা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি নদীর প্রস্থ যদি হয় ডি তাহলে ডি বাই টি বলতে পারি না? তাহলে ভি সাইন 0 হয়ে যায় 0, তাহলে আমাদের ডি বাই টি হয় ইউ সাইন আলফা। তাহলে টাইমের সূত্র কি দাঁড়ায় আমাদের? ডি বাই ইউ সাইন আলফা। এটা হচ্ছে আমাদের নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময়। তো এটা কোন ক্ষেত্রে? যখন সে সোজাসুজি যাচ্ছে সেটাকে আমরা বলি সর্বনিম্ন পথে। আরেকটা আছে যখন সে সর্বনিম্ন সময়ে নদী পার হতে চায়, মানে এখন তার সর্বনিম্ন পথ দরকার নাই, এখন দরকার সর্বনিম্ন সময়ে নদী পার হওয়া। তো সেই ক্ষেত্রে আমরা টাইমের ক্ষেত্রে দেখো আমাদের ডি অর্থাৎ নদীর প্রস্থ সেম আছে, ইউ এটা কি সাঁতারুর বেগ, সাঁতারুর বেগও সেম আছে। তো আমাদের আলফার উপর ডিপেন্ড করে আমাদের সে কত আগে গিয়ে পৌঁছাবে। তো এই ক্ষেত্রে টি ইজ প্রপোর্শনাল টু 1 বাই সাইন আলফা। তার মানে আমাদের টাইমের মান তত কম হবে যত আমাদের সাইন আলফার মান বেশি হয়। তো সাইন আলফার মানের ক্ষেত্রে আমরা জানি যে -1 থেকে সাইন আলফার ভ্যালু 1-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। তো সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, তার মানে টি ম্যাক্স তখনই হবে, সরি টি মিনিমাম তখনই হবে যখন সাইন আলফা ম্যাক্স হবে। আর সাইন আলফার ম্যাক্স মানে কত? সাইন আলফা হচ্ছে 1, সুতরাং আলফার মান কত? 90 ডিগ্রি। তো আলফার মান যখন 90 ডিগ্রি হয় শুধুমাত্র তখনই কোনো একজন সাঁতারু বা কোনো একজন নৌকার পক্ষে একদম সর্বনিম্ন সময়ে নদী পার হওয়া পসিবল হয়। সেই ক্ষেত্রে আমাদের গতিপথটা হয় এরকম, আমাদের সাঁতারু রওনা করে লম্ব বরাবর এবং পৌঁছায় এই বরাবর। সেই ক্ষেত্রে সে আনুভূমিক বরাবর কিছু দূরত্ব অতিক্রম করে। তো এই আনুভূমিক বরাবর যে দূরত্ব সেটাকে যদি আমরা x ধরি, সেই x ইকুয়াল টু হবে ভি টি অথবা ভি ইন্টু ডি বাই ইউ সাইন আলফা, অর্থাৎ সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা করছে সেইটা। যেহেতু আমাদের যাই হোক এটা আমাদের যে কোনো অ্যাঙ্গেলের জন্যই পসিবল, শুধুমাত্র কোন ক্ষেত্রে? যখন আমাদের ইসের ক্ষেত্রে মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা না করবে সেই ক্ষেত্রে, কেননা সাইন আলফার মান 0 হলে আমাদের এক্সের ভ্যালু কত হয়? অসীম হয়। তো যাই হোক এইখান থেকে আমরা বের করে ফেললাম যে আমাদের আনুভূমিক বরাবর দূরত্ব যাইতে কতটুকু বের করতে হবে, অর্থাৎ আনুভূমিক বরাবর যাইতে যে সময়টা লাগবে বা যে দূরত্বটা যাবে আনুভূমিক বরাবর সেটা বের করার সূত্র হচ্ছে x ইকুয়াল টু ভিটি। টি বের করে নিয়ে এখানে ভিটা কি? আমাদের স্রোতের বেগ। তো যাই হোক এই হচ্ছে আমাদের মোটামুটি থিওরি। আমাদের মেইন সূত্র হচ্ছে এইটা, আলফা ইজ ইকুয়াল টু কস ইনভার্স ভি বাই ইউ, টি ইজ ইকুয়াল টু ডি বাই ইউ সাইন আলফা, এবং মাঝে মধ্যে আমাদের লব্ধি বেগের সূত্র দরকার পড়ে, যেমন আমরা এই ম্যাথটাতে দেখব। তো ম্যাথটাতে বলছে যে স্রোতহীন অবস্থায় 100 মিটার প্রশস্ত নদী পার হতে একজন সাঁতারুর 4 মিনিট সময় লাগে। তো আমার একটা নদী আছে, যেই নদীটার প্রশস্ততা হচ্ছে ডি ইকুয়াল টু 100 মিটার। তো যখন স্রোত লাগে না, মানে স্রোত থাকে না, তখন একজন সাঁতারু এটা 4 মিনিটে পার করতে পারে। তাহলে আমাদের সাঁতারুর বেগ কত? ইউ ইজ ইকুয়াল টু 100/4 মিটার পার মিনিট। তাহলে কত? 25 মিটার পার মিনিট। ঠিক আছে? তো এখন যখন স্রোত আসে তখন সে একই পথে যাচ্ছে, তার মানে কি তাকে অবশ্যই তির্যকভাবে রওনা করতে হবে। তো এটা হচ্ছে আমার ভি, এটা হচ্ছে আমার ইউ, তখন তার লব্ধি বেগ হবে একদম খাড়া লম্ব বরাবর। সেই ক্ষেত্রে আমাদের লব্ধি বেগটা কত আসে? 5 মিনিটে যেতে পারে, অর্থাৎ 100/5 মিটার পার মিনিট বা 20 মিটার পার মিনিট। তো আমাদেরকে এইখান থেকে বের করতে হবে যে স্রোতের বেগটা কত, অর্থাৎ ভি ইকুয়াল টু কত। তো ভি ইকুয়াল টু কত বের করার জন্য আমরা আগে ধরে নেই যে সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা করছে। তো সে যদি আলফা অ্যাঙ্গেলে রওনা করে, তো আমরা জানি যে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ, অথবা আমরা বলতে পারি যে কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস
ভি বাই ইউ। ওকে, তো এখন খেয়াল করো এটা কি আমাদের লব্ধি বেগ। সো আমাদের লব্ধি বেগ ডাব্লিউ ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা, তাই না? তো এখানে যদি আমি কজ আলফার মানটা বসাই দেই তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv, কজ আলফার মান কত? মাইনাস ভি বাই ইউ, মাইনাস ভি বাই ইউ। তাহলে এই ইউ আর এই ইউ কাটাকাটি আমাদের থাকে কি মাইনাস 2v স্কোয়ার, বা শুধু থাকে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, বা দুই সাইডে যদি স্কোয়ার করে দিই তাহলে ওমেগা স্কোয়ার বা ডাব্লিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। আমাদের টার্গেট কি? ভি স্কোয়ারের মানটা বের করা। তাহলে ভি স্কোয়ার আমাদের কত দাঁড়ায়? ইউ স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার। এখন ইউ এর মান কত? ইউ এর মান আমাদের দেওয়া আছে 25 স্কোয়ার মাইনাস ডাব্লিউ এর মান কত দেওয়া আছে? 20, সো 20 স্কোয়ার। তাহলে এখান থেকে আসে আমার 625 মাইনাস 400 বা 225। সুতরাং আমাদের ভি এর মান আসে কত? 15 মিটার পার মিনিট। সো এইখান থেকে আমরা কি বের করে ফেললাম? স্রোতের বেগটা বের করে ফেললাম। শেষ।